আজকে শুনবেন প্রণয়ের অমল কাব্যের চতুর্থ পর্ব। ইরফান গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসে। সিটে মাথা এলিয়ে ডান হাতের কোনোই জানলার উপরে রেখে মুষ্টিবদ্ধ হাত কপালে ঠেকিয়ে চোখ বুজে রাখে। কিছুক্ষণ পর চোখ খুলে সামনে আয়নায় চোখ পড়লে মাইরার লালিত ডান গাল ভেসে ওঠে দর্পণে। ইরফান ভুরু কুঁচকে তাকায়। মাইরা ইনায়ের কাঁধের উপর মাথা ঠেকিয়ে চোখ বুজে আছে। ইনায়া বাম পাশে বসায় মাইরা তার মাথার বাম পাশ ইনায়ার ডান কাঁধে ঠেকিয়ে রেখেছে, যার ফলে গাড়ির হলদেটে আলোয় মাইরার লালিত ফোলা ডান গাল স্পষ্ট দৃশ্যমান হয়ে আছে, কিছুটা রক্তের ছিটে ফোটা ফোলা গাল জুড়ে। ইরফান কিছুক্ষণ আয়নায় ফুটে ওঠা মলিন মুখের মাইরার পানে চেয়ে থাকলো, এরপর চোখ সরিয়ে নেয়। ডান হাতে গাড়ির স্টিয়ারিংয়ে একটা থাপ্পড় মারে। মাইরা ঘুমের মাঝেই কেঁপে ওঠে, তবে চোখ মেলে তাকায় না, ঘুমিয়েছে বোধহয়। সে সময় শুদ্ধ গাড়িতে ইরফানের পাশে উঠে বসে। ভুরু কুঁচকে বলে, আবার কি হলো তোর? ইনায়া আর চোখে তার ভাইয়ের দিকে তাকায়। ইরফান সামনের দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট দেয়। পিছন দিকে নিয়ে হঠাৎই স্পিড বাড়ালে মাইরা ঝাঁকি দিয়ে ওঠে। একটু চোখ লেগেছিল। এত জোরে ধাক্কা পেয়ে পিটপিট করে চোখ মেলে তাকায়। ইরফান গাড়ির স্পিড বাড়ায়। মাইরা চোখ বড় বড় তাকিয়ে বলে, এত জোরে চলছে কেন গাড়ি? আপনি আমায় মারার জন্য এমন করছেন, খারাপ লোক। শুদ্ধ পিছন ফিরে ইশারায় বলে, মেরি মা, চুপ চুপ। মাইরা তো শুদ্ধর দিকে তাকালোই না, রেগে মেগে বলে, আস্তে চালান বলছি, একটু ঘুমিয়েও শান্তি দেয় না। ইনায়ের দিকে তাকিয়ে বলে, আসলেই ভালোর ছিটে ফোটা নেই তোমার ভাইটার মাঝে। ইরফান রেগে গাড়ির স্পিড আরো বাড়ায়। মাইরা কটমট দৃষ্টিতে ইরফানের মাথার পেছনে তাকিয়ে থাকে। দুহাত আড়াআড়ি ভাবে গুজে বিড়বিড় করে, অসহ্য লোক একটা। ইনায়া আর শুদ্ধ অসহায় চোখে একবার মাইরার দিকে তাকায়, একবার ইরফানের দিকে। তাদের মন বলছে, এরা এমন কেন? মাইরার মাথায় কিছু একটা আসে। ইনায়ার কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে, আচ্ছা আপু, বাবা যদি আমাদের বাইরে আসার কথা জানতে পারে তাহলে কি করবে? ইনায়া মাইরার দিকে তাকিয়ে বলে, অনেক বকবে। মাইরা ভীত কণ্ঠে বলে, বাবা তো আমাকে নিজের মেয়ে বলেছিল, এখন একটা ভুল করে ফেলেছি, তাহলে যদি বাবা আমায় এই ভুলের জন্য আর নিজের মেয়ে না ভাবে? কথাগুলি বলে মনমরা হয়ে যায়। কিছুক্ষণের মাঝেই ইরফান গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। মাইরা দ্রুত গাড়ি থেকে নেমে ইরফানের পেছনে দাঁড়িয়ে বলে, বাবাকে একদম বলবেন না, আমি আর আপু বাইরে গিয়েছিলাম। ইরফান ভুরু কুঁচকে পিছন ফিরে তাকায়। মাইরা ইরফানের দিকে চেয়ে বলে, কথা বলছেন না কেন? একদম বলবেন না বাবাকে। ইরফান নীরব চোখে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা বিরক্ত হয়ে দুপা এগিয়ে এসে বলে, আবার মারার প্ল্যান করছেন? আমি একদম মার খেতে ভয় পাই না। আপনি বাবাকে বলবেন না আমি বাইরে গিয়েছি, আমি না বলে গিয়ে অপরাধ করেছি, আপনি গাল ফেটে দিয়েছেন, সদবোধ। ইরফান চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলল। এই গর্ধব জানেই না সে কেন মার খেয়েছে। মায়েরা কোমরে হাত দিয়ে বলে, বাবাকে বলে দেওয়ার প্ল্যান করছেন তাই না? আপনি আসলেই একটা। বলার আগেই ইরফান শক্ত হাতে মাইরার গাল চেপে ধরে। মাইরা ব্যথা পায়। ইরফান সেকেন্ড কয়েকের মাঝেই মাইরার গাল ছেড়ে বারবার শ্বাস নেয়। এর সাথে থাকলে এর গায়ে মারার দাগ ছাড়া কিছুই পাওয়া যাবে না। পেছন থেকে তারিক নেওয়াজ বলে ওঠে, কি হয়েছে? কে কথা বলে ইরফান? শ্বশুরের গলা পেয়ে মাইরার চোখ বড় বড় হয়ে যায়। দ্রুত ইরফানের গা ঘেঁষে ইরফানের পিছে গিয়ে ইরফানের পিঠের দিকে শার্ট দু হাতে খামচে ধরে, পিছনে মুখ লুকায়। তার মানে ভয়। তার শ্বশুরের মতে রাতে বাইরে যাওয়া ভুল, সে তো এই ভুল করেছে, তাও আবার ইনায়াকে নিয়ে। এখন তার এই বাবাটাও যদি তাকে আর মেয়ে না মানে। ইরফান ফুঁস করে শ্বাস ফেলে সামনে পা বাড়ালে মাইরা ইরফানের শার্ট টেনে ধরে। ইরফানের পা থেমে যায়। ছেলেটা বিরক্তির নিঃশ্বাস ফেলে। ওপাশ থেকে শুদ্ধ আর ইনায়া গাড়ি থেকে বের হয়ে দাঁড়িয়েছে। শুদ্ধ ইরফানের পেছনে মাইরাকে এভাবে দেখে অবাক হয়। ইরফান পেছনে হাত দিয়ে শক্ত হাতে ঝাড়া দিয়ে মাইরার হাত ছাড়িয়ে নেয় নিজের শার্ট থেকে। এরপর উল্টো ঘুরে মাইরার দিকে তাকায় গম্ভীর মুখাভাবে। মাইরা দুপা পিছিয়ে যায়। বিড়ালের থেকে বাঁচতে বাঘের কাছে আশ্রয় চেয়েছে। কত বড় ভুল করেছে বুঝতেই দ্রুত মাইরা তার দু হাত তুলে দু গালে রাখে। কাঁদো কাঁদো মুখ করে বলে, একদম মারবেন না বলে দিচ্ছি, আমি ব্যথা পাই, গালটা এখনো জ্বলছে।
ইরফান তীক্ষ্ণ চোখে মাইরার মুখের দিকে চেয়ে রইল, কিছুই বলল না। এরপর মাইরার পাশ কাটিয়ে চলে যায়। মাইরা বোকা চোখে সামনে তাকালে তার শ্বশুরকে দেখে চোখ বড় বড় করছে। তারেক নেওয়াজ এগিয়ে এসে মাইরাকে দেখে বলে, আম্মু তুমি এখানে, কোথায় গিয়েছিলে? মাইরা আমতা আমতা করে বলে, ওই গিয়েছিলাম। এর মাঝেই তারেক নেওয়াজের চোখ যায় মাইরার গালের দিকে। সন্ধ্যার পর সে মাইরাকে দেখেছিল, মেয়েটার গাল এমন ছিল না। এটুকু সময়ের মাঝে গাল ফেটে রক্ত বের হওয়ার উপক্রম হয়েছে কিভাবে ভেবেই পায় না। তাই প্রশ্ন করে, তোমার গালের এই অবস্থা হলো কি করে আম্মু? তারেক নেওয়াজের কথা শুনে ইরফানের পা থেমে যায়। মায়েরা বলতে চায়, আপনার ছেলের লোহার হাত দিয়ে আমার এত কোমল ত্বকে আঘাত দিয়েছে, কিন্তু মনের কথা মনেই রাখলো। এমনিতেই তাকে নিয়ে কত অশান্তি হয়েছে, এটা বললে নিশ্চয়ই আরো অশান্তি হবে, বাবা ছেলের মাঝে আরো রাগারাগি হবে। এইসব ভেবে আর বলল না। কিন্তু কি বলবে ভেবে হঠাৎই মাথায় বুদ্ধি আসে। অতঃপর মৃদু হেসে বলে, আমি বাথরুমে পড়ে গিয়েছিলাম বাবা, তাই আর কি, ঠিক হয়ে যাবে, কিচ্ছু হয়নি। তারেক নেওয়াজ ভুরু কোঁচকালো। তাকে এ নিয়ে আর ভাবতে হয় না। ইরফান এগিয়ে এসে গম্ভীর গলায় বলে, আমি মেরেছি। পিছন থেকে ইরফানের কথা শুনে মায়েরা পিছন ফিরে চোখ বড় বড় করে তাকায়। ইরফানের রাগান্বিত চোখে মায়েরার দিকে চেয়ে বলে, ইডিয়েট, লায়ার হতে শিখেছে বাচ্চা কালে। তারেক নেওয়াজ রেগে বলে, তুমি আবার ওকে মেরেছ? ইরফান যেতে যেতে শক্ত কণ্ঠে বলে, বাদরামি করেছে, শাস্তি পেয়েছে, দ্যাটস ইট। তারেক নেওয়াজ রেগে বলে, তুমি সত্যিই একটা অমানুষ হয়েছ। এই মেয়েটাকে মারতে তোমার একটুও মায়া হয় না? ইরফান রাগে তাদের মেইন গেটে একটা লাথি মেরে বাড়ির ভিতরে চলে যায়। তারেক নেওয়াজ অবাক হয়ে দেখলেন ইরফানকে, চোখ বুজে দীর্ঘশ্বাস ফেললেন। এসব আর নতুন কি? তার কেন যেন বারবার মনে হচ্ছে বিয়েটা দিনে তিনি সত্যিই খুব বড় ভুল করেছেন। মায়েরার দিকে তাকালে দেখলো মায়েরা তার দিকেই তাকিয়ে আছে অসহায় চোখে। মায়েরা হঠাৎই হেসে বলে, বাবা আপনি রাগ করবেন না, আমার ব্যথা তো অর্ধেক সেরে গিয়েছে, কিছুক্ষণ পর পুরোটাই সেরে যাবে। তারেক নেওয়াজ চুপ থাকতে দেখে মাইরা আবারও বলে, বাবা আমি একটা কথা বলতে চাই। তারেক নেওয়াজ মাইরার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, হ্যাঁ আম্মু বলো। কথাটা বলে পাশ ফিরে ইনায়া আর শুদ্ধকে দেখে ভুরু কোঁচকালো। আবার মাইরার দিকে তাকালো, এরা সবাই গিয়েছিল কোথায়? ইনায়ের দিকে তাকিয়ে বলল, তোমরা কোথায় গিয়েছিলে? মাইরা ভাবে এক্ষুনি ইনায়া আপুকে বকলো বলে, দ্রুত বলে ওঠে, আমি নিয়ে গিয়েছিলাম বাবা। তারেক নেওয়াজ ভুরু কুচকে বলে, কোথায়? মাইরা হেসে বলল, আচ্ছা আগে আমার একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিন। ধরুন আপনার এক মেয়ে প্রথমবার ইয়া বড় একটা ভুল করেছে, এরপর আপনার কাছে ক্ষমা চাইছে, সে ভুল দ্বিতীয়বার করবে না, আপনি কি তাকে ক্ষমা করবেন না শাস্তি দেবেন? তারেক নেওয়াজ কোঁচকানো ভুরু শিথিল করে বলল, তা কি ভুল করেছো আম্মু? মাইরা হেহি করে হেসে বলল, বাবা আমার ফুচকা অনেক পছন্দের, তাই এক্সাইটমেন্টে একা একাই চলে গিয়েছিলাম। মাথা নিচু করে অনুতাপের স্বরে বলে, সরি। তারেক নেওয়াজ মাইরার মাথায় হাত বুলিয়ে গম্ভীর গলায় বলে, ফার্স্ট টাইম তাই ক্ষমা করলাম, সেকেন্ড টাইম কঠিন পানিশমেন্ট হবে কিন্তু। মাইরা মন খারাপ করে বলল, আপনার মেয়ে হওয়া থেকে কাটাকুটি হবে না তো? তারেক নেওয়াজ অদ্ভুত চোখে তাকালো মাইরার দিকে। মেয়েটার মুখে কত মায়া, বাবা মারা গিয়েছে সে হিসেবে মেয়েটা এতিম, বাবার আদর পায় না, মায়ের আদরও সেভাবে পায় না। এজন্য তিনি তার বন্ধুর মেয়েটাকে তার কাছে নিয়ে আসলো। কিন্তু তার ছেলে যে মেয়েটার সাথে অমানবিক আচরণ করছে, এতে তিনি ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছেন। তার বন্ধুকে দেওয়া কথাটা যে তিনি রাখতে পারছেন না, ভালো রাখতে পারছেন না মেয়েটাকে। মায়েরা হেসে বলল, আপনি খুবই ভালো বাবা, আপনি আমায় আপনার মেয়ের থেকে কাটবেন না জানি, আমি মানুষ চিনতে একদম ভুল করি না, ঠিক বললাম তো? তারেক নেওয়াজ মায়েরার কথায় হেসে ফেলল। ইনায়া এগিয়ে আসলে তারেক নেওয়াজ তার দুই মেয়ের হাত আগলে নিয়ে বাড়ির ভিতরে যান। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে ইরফানের গাড়ি পার্ক করে ভেতরে যায়। মাইরা সকাল সকাল উঠে ফজরের নামাজ পড়ে নেয়। আজ ইনায়া তার সাথে আছে। নামাজ শেষে জানলার দিকে নজর দিলে দেখলো ভোরের আলো ফুটতে শুরু করেছে। মাইরা ইনায়াকে ডাকতে লাগলো। নামাজের আগেও অনেকবার ডেকেছে, উঠাতেই পারেনি, এখনো ডাকছে। মেয়েটা উল্টে পাল্টে শুধু ঘুমিয়েই যাচ্ছে। মাইরা মিটিমিটি হেসে দুষ্ট বুদ্ধি আঁটলো। তার ব্যাগে একটা রাবারের সাপ আছে, এটা দিয়ে তার ছোট ভাইকে ভয় দেখাতো মাঝে মাঝে। এগিয়ে গিয়ে ব্যাগ থেকে বের করে আনে। এরপর ইনায়ের গলার সাথে সাপটা রেখে দেয়।
মুখ চেপে ফিসফিস করে একটু হেসে নেয়। এরপর ইনায়ের দিকে ঝুঁকে বলে, আপু, আপু উঠো, সাপ, তোমার গায়ে সাপ। ইনায়া আবারও এপাশ ফিরে ওপাশ হয়। ঘুম হালকা হওয়ায় মাইরার সাপ সাপ কথাটা কানে পৌঁছায়। পিটপিট করে চোখ খুলে সামনে তাকায়। ঝাপসা দেখে আবারও চোখ বুজতে চোখ নামালে তার হাতের ওপর সাপের মতো কিছু একটা দেখে লাফ দিয়ে উঠে সাপটা ছুঁড়ে ফেলে সর্বশক্তি দিয়ে চিৎকার দেয়, সাপ বলে। মাইরা নিজেও ভয় পেয়ে ইনায়ের সাথে চিৎকার দেয়। মূলত ইনায়ের এক্সপ্রেশন দেখে মাইরার মনে হয়েছে সত্যি সত্যি সাপ বেরিয়েছে। মাইরা দৌড়ে গিয়ে রাবারের সাপ কুড়িয়ে ইনায়ার সামনে ধরে বলতে চায় এটা রাবারের। ইনায়া তার সামনে আবারও সাপ দেখে প্রায় কেঁদে দিয়ে আম্মু বলে ডেকে ওঠে। এদিকে তারেক নেওয়াজ আর রুমা নেওয়াজ ঘরের দরজা ধাক্কাচ্ছে। মাইরা আর ঢোক গিলে নেয়। এখন কি হবে? তীব্র ধাক্কানোর আওয়াজে মাইরা গিয়ে দরজা খুলে দেয়। তারেক নেওয়াজ আর রুমা নেওয়াজ ভেতরে গিয়ে ইনায়াকে ভীত হয়ে চোখে পানি দেখে বাবা মা দুজনেই চিন্তিত হয়ে যান। রুমা নেওয়াজ ইনায়ের পাশে বসে মেয়েকে আগলে নিয়ে মায়রার দিকে চেয়ে বলে, এই মেয়ে, কি করেছো আমার মেয়ের সাথে? মায়রা আমতা আমতা করে হাতের সাপটা বের করে বলে, আসলে আমি খেলনা সাপ বের করেছিলাম, এটা দেখে আপু ভয় পেয়েছে। রুমা নেওয়াজ ইনায়াকে জড়িয়ে ধরে রেগে বলল, কালকে মার খেয়েও হয়নি তাই না? বেয়াদব মেয়ে, ঘুমের ঘোরে এভাবে দেখে কত মানুষের হার্ট অ্যাটাক হয় জানো? মায়রা মাথা নিচু করে নিল, মিনমিন করে বলল, সরি, আমি বুঝতে পারিনি। ইনায়া তার মাকে জড়িয়ে ধরেছে। হঠাৎ এভাবে দেখে ভীষণ ভয় পেয়েছে মেয়েটা। এখনো শরীর মৃদু কাঁপছে। রুমা নেওয়াজ নামাজ পড়ে দোয়া করছিলেন, তখনই মেয়ের এমন চিৎকার শুনে ছুটে এসেছে। এদিকে তারেক নেওয়াজ মসজিদ থেকে ফিরছিলেন নামাজ শেষে, তখন মেয়ের এমন চিৎকার শুনতে পায়। ইনায়ের মা ইনায়ের গায়ে হাত বুলিয়ে আদুরে সুরে বলে, ভয় পেও না আম্মু, ওটা কিছু না, খেলনা জিনিস ওটা। ইনায়া কিচ্ছু বলল না, মাকে জড়িয়ে ধরে রাখলো। রুমা নেওয়াজ মেয়েকে নিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালেন। মায়েরা এগিয়ে এসে হাতের সাপ এগিয়ে দিয়ে বলে, আপু দেখো, এটা খেলনা, ভয় পেও না। ইনায়া আবারও হঠাৎ দেখে ঝাঁকি দিয়ে ওঠে। রুমা নেওয়াজ ধমকে ওঠে মাইরাকে। মাইরা মলিন মুখে একবার রুমা নেওয়াজের দিকে তাকায়, এরপর আবারও ইনায়ার দিকে তাকিয়ে বলে, আপু, আমি সরি, আসলে নামাজের সময় চলে যাচ্ছিল, তাই তোমাকে উঠাতে চাইছিলাম, তাই এভাবে ডেকেছি, সরি আপু, আর কখনো এমন করব না। ইনায়া হ্যাঁ না কিছুই বলল না। রুমা নেওয়াজ ইনায়াকে নিয়ে বেরিয়ে যায়। মাইরার চোখে জল টলমল করে ওঠে। তারেক নেওয়াজ এগিয়ে এসে মাইরার মাথায় হাত দিয়ে বলে, আর কখনো এমন করো না, এভাবে অনেক বড় ক্ষতি হতে পারে, বুঝেছো? মাইরা নিজেকে সামলে ফট করে মাথা তুলে হেসে বলে, জি বাবা। হাতের রাবারের সাপ দেখিয়ে বলে, এটা আজকেই ফেলে দেব হবে? তারেক নেওয়াজ গম্ভীর গলায় বলল, আচ্ছা। এই বলে ঘর থেকে বেরিয়ে যায়। মাইরের ভীষণ খারাপ লাগলো। সবাই কি তার উপর অনেক রেগে গিয়েছে? ইনা আপুও কথা বলল না, বাবাও হাসলো না। এগিয়ে গিয়ে ঘরের দরজা ভিড়িয়ে দিল। রুমানি মাঝ ইনায়াকে জড়িয়ে ধরেছিল, সেই দৃশ্য চোখের সামনে ভাসলো। এমন দৃশ্য তার মায়ের সাথে কত বছর আগে ফুটেছিল কে জানে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, কিন্তু এটাকে সে বেশিক্ষণ লালন করে না। দ্রুত দুহাতে দু চোখ মুছে নিজে নিজেই হেসে ফেলে। রাবারের সাপ নিয়ে ব্যালকনিতে দৌড়ে যায়। ভোরের এই আবহাওয়া মাইরার ভীষণ ভালো লাগে। ইনায়া স্বাভাবিক হলে নামাজ পড়ে মাইরার ঘরে আসে। মাইরা ব্যালকনিতে দাঁড়িয়েছিল। ইনায়া পিছন থেকে ভাউ বলে ডেকে ওঠে। মাইরা লাফ দিয়ে ওঠে। বুকে থুতু দিয়ে পিছন ফিরে ইনায়াকে দেখে দ্রুত ইনাকে জড়িয়ে ধরে বলে, আপু, আমি সরি, প্লিজ, আমি আর অমন করব না। ইনায়া হেসে মাইরার পিঠে হাত বুলিয়ে বলল, পাগলি মেয়ে। ইনায়া মাইরা মুখ ফুলিয়ে বলে, আমি পাগলি না। ফিসফিস করে বলে, তোমার ভাই পাগল। পেছন থেকে রুমা নেওয়াজ হাতে এক কাপ চা নিয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলেন, কে কে পাগল? মাইরা রুমা নেওয়াজকে দেখে ভীত চোখে তাকায়। আমতা আমতা করে হেহে করে হেসে বলে, ওই আমি। ইনায়ের মা ইনায়ের হাতে চায়ের কাপ দিয়ে বলে, তোমার গুণধর ভাবিকে এটা খেয়ে আমাকে উদ্ধার করতে বলো, আর এসব বেয়াদবি ছাড়তে বলো। মাইরা মাথা নিচু করে মিনমিন করে বলে, আমি বেয়াদবি করি না তো আন্টি, আমি খুব ভালো, আপনি আমার সাথে একদিন কাটিয়ে দেখুন। রুমা নেওয়াজ ধমকে বলে, একজন বাবা আর আরেকজন আন্টি? মাইরা অবাক হয়ে রুমা নেওয়াজের দিকে তাকিয়ে বলে, তাহলে আপনাকে কি বলবো? রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে ইনায়ের হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়।
মাইরা ইনায়ার দিকে তাকালে ইনায়া হেসে বলে, তোমাকে আম্মু বলে ডাকার ইঙ্গিত দিয়েছে আম্মু। মাইরা চোখ বড় বড় করে ইনায়ার হাত ধরে ঘুরতে নিলে ইনায়ার হাত থেকে গরম চায়ের কিছুটা মাইরার পায়ের ওপর এসে পড়ে। মাইরা উফ শব্দ করে ওঠে। ইনায়া দ্রুত হাতের চায়ের কাপ রেখে বলল, হায় হায়, কোথায় লাগলো? মাইরা মেঝেতে বসে হাত দিয়ে পায়ের ওপর থেকে একবার হাত বুলিয়ে হেসে বলে, ওই একটু, কিছুই হয়নি, তুমি চা খাও। ইনায়া হেসে বলে, এই চা তো আম্মু তোমাকে দিয়ে গেল, আমি চা খাবো না, আমি এখন ঘুমাবো। তুমি যে সকালে ঘুমাও না, তাই আম্মু বাবার সাথে তোমার জন্যও চা করেছে। মাইরা অবাক হয়ে তাকালো ইনায়ার দিকে, মুখ ফুঁসে বলে ফেলে, তার মানে তোমার আম্মু, আমার শাশুড়ি, উপরে উপরে দাজ্জাল শাশুড়ি, ভেতরে ভেতরে ভালো শাশুড়ি, তাই না? ইনায়া মাইরার কথায় হেসে ফেলল। বসা থেকে দাঁড়িয়ে ঘরে গিয়ে বিছানায় শুয়ে বলল, আমি ঘুমাচ্ছি মাইরা, আমার সকালে ওঠার অভ্যেস নেই, বাই। মাইরা হেসে বলল, আচ্ছা আপু, ঘুমাও, আর ডিস্টার্ব করবো না, পাক্কা। এরপর চায়ের কাপ নিয়ে ফটাফট চা সাবার করলো। বিড়বিড় করলো, শাশুড়ি মায়ের মুখ থেকে নিম ঝরলেও হাত থেকে তো বহুত মধু ঝরে। পা জ্বলছে হালকা। দ্রুত ওয়াশরুমে গিয়ে ট্যাপের নিচে পা দিয়ে রাখলো কিছুক্ষণ। জুড়ুনি কিছুটা কমেছে। এরপর ওয়াশরুম থেকে বেরিয়ে ইনায়াকে দেখলো সে ঘুম। মাইরা ইনায়াকে আর ডিস্টার্ব করলো না। ঘরের দরজা চেপে ঘর থেকে বেরিয়ে যায়। এদিক ওদিক তাকালো, পুরো বাড়ি নিস্তব্ধ। সবাই হয়তো আবারও ঘুমিয়েছে। মাইরা এদিক ওদিক হাঁটলো। এরপর ধীরে ধীরে মেইন গেট খুলে বাইরে বেরিয়ে যায়। বাড়ির সামনে অনেকটা জায়গা জুড়ে ফাঁকা রাস্তার মতো। তবে এই জায়গা ইরফানদের একদম মেইন গেটের ভিতরে। ডান পাশে বেশ বড়সড় বাগান, বাম পাশেও অনেক গাছপালা লাগানো। মাইরা আশেপাশে তাকালো, কেউ কোথাও নেই। মেয়েটা খালি পায়ে দৌড় লাগায় বাগানের ভিতর। অনেকটা জায়গা জুড়ে ফাঁকা। মাইরা খালি পায়ে মাটির উপর হেঁটে ঘুরে ঘুরে দেখলো। হঠাৎ তার মাথায় আসে দড়ি খেলার কথা। গ্রামে প্রচুর খেলেছে, এখন খেলার ভীষণ ইচ্ছে জাগলো। কিন্তু খেলার দড়ি তো এখানে নেই, তার বাড়িতে রেখে এসেছে। কিছু একটা ভেবে বাড়ির ভিতরে দৌড় লাগায়। ছাদের উদ্দেশ্যে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উঠতে থাকে। ছাদে পৌঁছে হাঁটুতে ভর করে ঘন ঘন নিঃশ্বাস ফেলল। নিজেকে শান্ত করে আশেপাশে তাকিয়ে কিছু খুঁজলো। এরপর এগিয়ে গিয়ে কাপড় মেলার একটা মোটা দড়ি বেশ কসরত করে খুলে ফেলে। তারের মতো একটা দড়ি, এটা দিয়ে খেলতে অসুবিধা হবে না, নিজের ইচ্ছে পূরণ করতে পারবে ভেবে মুখে হাসি ফুটল। এরপর আবারও দৌড় লাগায় বাগানের উদ্দেশ্যে। মাইরা আশেপাশে এসে একবার তাকালো, না কেউ নেই। গায়ের ওড়না খুলে পাশেই ঘাসের ওপর গুটিসুটি করে রাখলো। কোমরের নিচ পর্যন্ত চুলগুলো শক্ত করে খোপা করে নিল। এরপর দুহাতে দড়ি পেঁচিয়ে লাফিয়ে লাফিয়ে খেলা শুরু করে আর খিলখিলিয়ে হাসে। বাগানের ডান পাশে দোতলায় ইরফানের ঘর, সাথে ব্যালকনি। ইরফান হাতে ব্ল্যাক কফি নিয়ে এসে দাঁড়ায় ব্যালকনিতে। গায়ে ব্ল্যাক টি শার্ট জড়ানো, পরনে ব্ল্যাক প্যান্ট। ডান হাতে কফির মগ নিয়ে তাতে চুমুক দেয়। বাম হাত পকেটে রেখে তীক্ষ্ণ চোখে তাকায় তার ব্যালকনি বরাবর নিচের দিকে। মাইরা লাফিয়ে লাফিয়ে খেলার মাঝে খোপা খুলে গিয়েছে, কোমরের নিচ পর্যন্ত কালো কিচকিচ ঘন চুলগুলো ছড়িয়ে। মেয়েটা তবুও খেলছে লাফিয়ে লাফিয়ে। বারবার লাফানোর ফলে চুলগুলো এলোমেলো হয়ে দুলতে থাকে। সকালের স্নিগ্ধ মৃদু হাওয়া নিজের গায়ে মাখাতে ব্যস্ত মাইরা, সাথে ব্যস্ত খেলতে। ইরফান গম্ভীর মুখায়বে মাইরার পিঠ ছড়িয়ে যাওয়া কেশের পানে চেয়ে কফির মগে চুমুক দিতে ব্যস্ত। তার হাবভাব কিছুই বোঝা যায়। মাইরা হাঁপিয়ে গিয়ে খেলা থামিয়ে দাঁড়িয়ে যায়। ঘেমে গিয়েছে, হাতের দড়ি ফেলে উল্টো ঘুরে দাঁড়ায়। ইরফান মাইরার দিকেই চেয়েছিল। মাইরার শরীরে ওড়না না থাকায় ইরফান দ্রুত চোখ সরিয়ে বিড়বিড় করে, স্টুপিড বাঁদর। এরপর তার ঘরে চলে যায়। মাইরা হাঁপিয়ে গিয়ে মাটিতে বসে জিরিয়ে নেয়। চুলগুলো আবারও হাত খোপা করে নেয়। মাটি থেকে ওড়না তুলে গায়ে জড়িয়ে বাসার ভেতরে যায়। পায়ে মাটি, তাই পা গুটিয়ে গুটিয়ে এসেছে যেন মেঝে অপরিষ্কার না হয়। এরপর তার ঘরে কিছুক্ষণ বসে একবার ভাবলো ইনায়াকে ডাকবে, আবার ভাবলো থাক, মেয়েটাকে ভয় পাইয়ে ঘুম ভাঙিয়েছিল, এখন ঘুমাক, বিকালে না হয় এই খেলা দেখিয়ে দেবে ইনায়াকে। এরপর টেবিলের উপর থাকা জগ থেকে 2 গ্লাস পানি খেয়ে আবারও ঘর থেকে বেরিয়ে বাগানে যায়। আগের মতো
কাউকে না দেখে গায়ের ওড়না পাশে রেখে দড়ি খেলতে লেগে যায়। মাইরা যখন ঘরে গিয়ে বসেছিল তখন ইরফান নিচে নেমে আসে। বাগানে বিভিন্ন গাছ আছে, ফুল ফল আরো বিভিন্ন ধরনের। ইরফান প্রায় গাছ ছেঁটে দেয়, আজও সেই জন্যই এসেছিল। কাজ শেষে হাতের কাঁচি রেখে এগিয়ে আসতে দেখতে পায় তার সামনেই মাইরা আবারও দড়ি খেলছে। ইরফান গম্ভীর মুখে তাকিয়ে রইল কিছুক্ষণ। এরপর মাইরার পাশ দিয়ে চলে যেতে নিলে মাইরা হঠাৎই খেলা থামিয়ে উল্টো ঘুরলে ইরফানের বুকের সাথে ধাক্কা খেয়ে ঠাস করে পড়ে যায় পেছন দিকে। সাথে সাথে ছোটখাটো একটা চিৎকার দেয়। ইরফান ভুরু কুঁচকে মাইরার দিকে চেয়ে আছে। মাইরার হাতে কোমরে পায়ে কোথাও ব্যথা পাওয়া বাদ নেই বোধহয়। মাইরা চোখ মুখ কুঁচকে সামনে তাকালে দেখলো উন্মুক্ত ফর্সা লোমযুক্ত দুটো পা, প্যান্ট হাঁটুর নিচ পর্যন্ত গুটানো। মাইরা অদ্ভুতভাবে তাকায় পা দুটোর দিকে, কিন্তু কিছু মনে পড়তেই ফট করে মাথা তুলে তাকায়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার দিকেই চেয়ে আছে। মায়রা চোখ বড় বড় করে সামনে পড়ে থাকা ওড়নার দিকে তাকায়, একবার নিজের দিকে তাকায়, দ্রুত হাঁটু ভাঁজ করে নেয়। ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান এখনো তার দিকে চেয়ে আছে। সাথে সাথে চোখ নামিয়ে নেয়। মেয়েটা লজ্জা পেয়েছে বেশ। মুখে খইফোঁটা মায়রা কেমন যেন কথা খুঁজে পায় না। তার ওড়নার দিকে তাকালে দেখলো ইরফানের পায়ের কাছেই পড়ে আছে। মাইরা আবারও চোখ তুলে আমতা আমতা করে বলে, আমার ওড়নাটা একটু দিবেন? ইরফান হ্যাঁ না কিছুই বলে না। মাইরা ভেবে পায় না সে কি করবে। ইরফান মাইরার দিকে চেয়েই ডান পায়ের সাহায্যে মাইরার ওড়না তুলে দুহাতে গুটিসুটি করে মাইরার মুখের ওপর ছুঁড়ে মারে। মাইরা হাত দিয়ে মুখের ওপর থেকে ওড়না সরিয়ে রেখে বলে, ভালো করে দিতে পারেন না? ইরফানের দৃষ্টি দেখে চুপসে যায়। চোখ নামিয়ে বিড়বিড় করে, মানুষটাই তো ভালো না, কাজ ভালো হবে কি করে? বলতে বলতে ওড়না নিয়ে মাথা সহ নিজেকে ঢেকে নিল। ইরফান পাশ কাটিয়ে যেতে নেয়। মায়েরা তখনই বসা থেকে কোনো রকমে উঠে দাঁড়ালে ব্যালেন্স হারিয়ে ঠাস করে ইরফানের বুকে ঢলে পড়ে। পড়ে যাওয়ার ভয়ে দুহাতে ইরফানের বুকের কাছে শার্ট শক্ত করে আঁকড়ে ধরে। ইরফান রেগে তাকায় মায়রার দিকে। মায়রা কাঁদো কাঁদো মুখ করে ইরফানের দিকে তাকিয়ে বলে, বিশ্বাস করুন আমি ইচ্ছে করে পড়িনি, আমার পায়ে কি যেন হয়েছে, দাঁড়াতে পারছি না। ইরফান মায়রার কথা কানে নিল না, ডান হাতে মায়রাকে ধাক্কা দিল। মায়রা ঠাস করে আবারও পড়ে যায়, পড়ে গিয়ে উমাগো বলে চিৎকার করে। ইরফান তীক্ষ্ণ চোখে একবার মায়রার দিকে চেয়ে পাশ কাটিয়ে যেতে নিলে তার পাশ দিয়ে জাহিদ মায়রার দিকে এগিয়ে গিয়ে বলে, আরে মায়রা কি হয়েছে তোমার? মায়রা পিটপিট করে চোখ তুলে তাকায়। কোমর আর পায়ে বেশি ব্যথা পেয়েছে, ডান পা তো মাটিতে রাখতেই পারছে না। মায়রা কাঁদো কাঁদো মুখ করে বলে, ভাই আমার পা ভেঙে দিয়েছে। জাহিদ চোখ বড় বড় করে বলে, কি বলো, দেখি দেখি। মায়রা নিজেকে গুটিয়ে বলে, না না আপনাকে লাগবে না, কাউকে একটু ডেকে দিন না ভাইয়া। জাহিদ হেসে বলে, ওহো মাইরা তুমি এত সংকোচ বোধ করছো কেন? আমি তোমায় নিয়ে যাচ্ছি, নো টেনশন। কথাটা বলে নিচু হয়ে মাইরাকে ধরার জন্য হাত বাড়ালে তার আগে ইরফান মাইরার পেছন থেকে টান মেরে মাইরাকে নিজের কোলে তুলে নেয়। জাহিদ হাঁ হাঁ করে তাকায়। ব্যাপারটা কি হলো? মাথা উঁচু করে দেখলো ইরফান মাইরাকে কোলে নিয়ে চলে যাচ্ছে। মাইরা হতভম্ব হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। ব্যাপারটা কি হলো? নিজেই তো একটু আগে তাকে ফেলে দিল। রেগে ইরফানের বুক ঠেলে বলল, ছাড়ুন আমায়, কোথায় ফেলতে যাচ্ছেন? ছাড়ুন বলছি। ইরফান শক্ত চোখে একবার তাকায় মায়রার দিকে। মায়রাও রেগে গেল। একদম আপনাকে ভয় পায় না, অসভ্য লোক, মেয়েদের ছোঁয়ার বাহানায় থাকে, ছাড়ুন বলছি। ইরফান পায়ের গতি বাড়ায়। ডাইনিং এ এখনো কেউ নেই। মায়রা তার ঘরের দরজার দিকে তাকালো, সে দেখলো সে পাস করে যাচ্ছে। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফান দোতলায় উঠতে থাকে। মায়রা ভয় পায়, হায় আল্লাহ, তাকে ছাদ থেকে ফেলতে যাচ্ছে নাকি? রেগে মেগে ইরফানের গলা খামচে ধরে। ইরফান একটা টু শব্দ করলো না। তার ঘরের দরজা পা দিয়ে লাথি মেরে মায়রাকে একবার ছুঁড়ে মারে ঘরের ভেতর। মায়রা ছিটকে পড়ে মেঝেতে, কোমরে ব্যথা পেয়ে গুঙিয়ে ওঠে। ইরফান হাঁটু মুড়ে মাইরার গাল বাম হাতে শক্ত করে দাঁতে দাঁত চেপে বলে, এই মুখ চালানোর শিক্ষা তোকে দেব আমি, ওয়েট।